আসসালামু আলাইকুম। প্রিয় চিকিৎসক বিন্দু, আশা করি সকলে ভালো আছেন। আজকে আমাদের এফসিপিএস পার্ট 1 প্লাস এমআরসিএস পার্ট এর জন্য একটা গুরুত্বপূর্ণ টপিকস ইন্টারসেপশন। ইন্টারসেপশন সম্পর্কে আজকে আমরা জানবো। এখানে মূলত এমআরসিএস এর প্রত্যেক ডায়েটে প্রায় প্রশ্ন আসেই, পেডিয়াট্রিক সার্জারির অংশেই বেশি আসে, এবং এফসিপিএস পার্ট 1 ওখানে প্রশ্ন আসে, মোটামুটি ইনভেস্টিগেশন পর্যন্ত আসে। ট্রিটমেন্টটা শুধু এমআরসিএস পার্টে বেশি লাগে। সো আলটিমেটলি আপনার অনেক টপিকস এরকম এফসিপিএস পার্ট 1 এবং এমআরসিএস এর কোরিলেশন আছে, এবং কোরিলেশন করে পড়লে আমাদের দুইটা ডিগ্রি একই পড়া দিয়ে গ্র্যাপ করা সম্ভব। সো আমরা ইন্টারসেপশনে চলে যাচ্ছি। আসলে এটা আমরা জানি যে ইন্টারসেপশন মূলত কি হয়, একটা গার্ডের মধ্যে আরেকটা গার্ড ঢুকে যায়, তাহলে ওয়ান পোর্শন অফ দ্য গার্ড ইনভেজিনেটস ইনটু অ্যান ইমিডিয়েট অ্যাডজেসেন্ট সেগমেন্ট। এটা মেইন সংজ্ঞা, ঠিক আছে। এখানে একটা কথা দেখেন, যে এখানে ছবিতে আমরা দেখতে পাচ্ছি, যখন গাট কোনো কারণে কোনো একটা নির্দিষ্ট অংশে যদি পেরিস্টালসিস কোনো কারণে প্রয়োজনের চেয়ে অতিরিক্ত হয় বা কোনো স্টিমুলাই এসে কাজ করে, তখন কি হয়, এরকম করে একটা সেগমেন্টের গাট, এখানে দেখা যাচ্ছে বাইরে একটা সেগমেন্ট আছে, ভিতরে ওই প্রক্সিমাল অংশটুকু ভিতরে আবার এরকম করে ইনভেজিনেট হয়ে ঢুকে গেছে। ফলে কি হবে, যখন ইনভেজিনেট হয়ে ঢুকে যাবে, তখন এই জায়গাগুলোতে আবার ইসকেমিক একটা চেঞ্জ আসবে, ভাস্কুলার কম্প্রোমাইজেশন হবে, ঠিক না? ভাস্কুলার কম্প্রোমাইজেশন হইলে তখন এই জায়গায় যেহেতু ইসকেমিক চেঞ্জ আসবে, সেখানে তখন নেক্রোসিস হয়ে পরবর্তী কমপ্লিকেশন হবে, ঠিক আছে। ফলে এই ইন্টারসেপশনের আমাদের এই বেসিক ধারণাগুলো অনেক বেশি গুরুত্বপূর্ণ আমাদের সার্জারির যে প্র্যাকটিস সেটার জন্য। সো এখানে আমরা সংজ্ঞাটা দেখলাম, সংজ্ঞাটা দেখার পরে এই ছবিটা আমরা অনেকবার দেখছি, বেরিয়ে যাবেও আছে, সুন্দরভাবে দেখা যাচ্ছে একটা গার্ডের মধ্যে আরেকটা গার্ড লাইভ ছবি দেখা যাচ্ছে যে ঢুকে গেছে। এখানে একটা বিষয় দেখেন, যে আমরা যখন কোনো কিছু রিসিপিয়েন্ট থাকি, আর যে ধারণ করে তাকে রিসিপিয়েন্ট বলে, ঠিক একইভাবে আমাদের ইন্টারসেপশনে ইন্টারসাসেপিয়েন্স যেটা, সেটা দেখেন, যেটা বাইরের অংশ থাকে, অর্থাৎ যেটা ভিতরের গার্ডটাকে রিসিভ করে থাকবে, বাইরের যে গার্ডটা সেটাকে ইন্টারসাসেপিয়েন্স বলে, ঠিক আছে। আর ভিতরে যে গার্ডটা ঢুকছে সেটা হচ্ছে ইন্টারসাসেপ্টাম। তাহলে যেটা ঢুকছে সেটা ইন্টারসাসেপ্টাম, আর যেটা বাইরে আছে সেটা ইন্টারসাসেপিয়েন্স, ঠিক আছে। এই দুইটা কথা আমাদেরকে মনে রাখতে হবে, এবং এখানে একটা লিড পয়েন্টের ছবি আছে, সেটা আমরা পরবর্তীতে পড়বো। তাহলে আমরা দেখলাম একটা গার্ডের মধ্যে আরেকটা গার্ড ঢুকে যাবে, যেটা বাইরে থাকবে, যেটা রিসিভ করবে গার্ডটাকে, সেটাকে ইন্টারসাসেপিয়েন্স বলে, আর যেটা ঢুকবে সেটা ইন্টারসাসেপ্টাম বলে। এখানে কয়েকটা কথা মূলত আমি বেল ল্যাব থেকে আমার প্রেজেন্টেশনটা রেডি করছি, খুবই গুরুত্বপূর্ণ কথা, যেগুলো আমাদের এফসিপিএস পার্ট 1 প্লাস এমআরসিএস দুই পরীক্ষায় লাগে। দেখা যাচ্ছে দ্য কন্ডিশন ইজ এনকাউন্টার্ড মোস্ট কমনলি ইন চিলড্রেন। তাহলে ইন্টারসেপশন সবচেয়ে বেশি চিলড্রেনে হয়, উইথ এ ইনসিডেন্স বিটুইন 5 to 10 মান্থস অফ এজ। তার মানে আমাদের পিক ইনসিডেন্স ফর ইন্টারসেপশন 5 to 10 মান্থস অফ এজ। 90% ক্ষেত্রেই, অ্যাবাউট 90% ক্ষেত্রে, মানে একেবারে ম্যাক্সিমাম ক্ষেত্রেই এটা ইডিওপ্যাথিক, কোনো কারণ খুঁজে পাওয়া যায় না, বিশেষ করে ছোট বাচ্চাদের ক্ষেত্রে। 5 থেকে 10 মাসের যে বাচ্চারা আছে, 90% ক্ষেত্রে এটার কোনো কারণ খুঁজে পাওয়া যায় না, ইডিওপ্যাথিক কারণে হয়। কিন্তু এখানে বাচ্চাদের ক্ষেত্রে আমরা হচ্ছে কারেসপন্ডিং প্রিসিডিং একটা ইনফেকশনের একটা হিস্ট্রি আছে, সেটা কি রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশনের একটা হিস্ট্রি পাওয়া যেতে পারে, এবং গ্যাস্ট্রোএন্টারাইটিস, অর্থাৎ আমাদের জিআই ট্র্যাক্টে কোনো ইনফেকশন বা রেসপিরেটরি ট্র্যাক্টে কোনো ইনফেকশনের হিস্ট্রি থাকতে পারে, সেটা হচ্ছে আমাদের ইন্টারসেপশনের শুরুতে। সো এই কথাটা আমাদের মাথার মধ্যে রাখতে হবে। তারপর দ্বিতীয়ত যে পয়েন্টটা আমাদেরকে মনে রাখতে হবে, কিছু কিছু ক্ষেত্রে, 90% ক্ষেত্রে আমরা দেখলাম ইডিওপ্যাথিক, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে আবার একটা স্পষ্ট লিডিং পয়েন্ট পাওয়া যায়, এটাকে লিড পয়েন্ট বলে, প্যাথোলজিক্যাল লিড পয়েন্ট, ঠিক আছে। বাচ্চাদের ক্ষেত্রে পাওয়া যায়, আর বড়দের ক্ষেত্রে তো অবশ্যই পাওয়া যায়। তাহলে এখানে আমরা বলতেছি প্যাথোলজিক্যাল লিড পয়েন্ট। এখান থেকে প্রশ্ন অনেকবার আসছে। এখানে দেখেন, আমাদের ক্ষেত্রে আম, যে কথাটা মনে রাখতে হবে, যে একেবারে বাচ্চা যারা, ছোট বাচ্চারা, ঠিক আছে, 5 থেকে 10 মাস বয়সে যে বাচ্চারা, এদের ক্ষেত্রে মূলত লিড পয়েন্ট হিসেবে কোনটা কাজ করে, এটা পার্ট 1-এ অনেক বেশি আসে, সেটা কি পেয়ার্স প্যাচেস, ঠিক আছে। তাহলে পেয়ার্স প্যাচেস হচ্ছে একেবারে ছোট বয়সী বাচ্চাদের ক্ষেত্রে একটা লিড পয়েন্ট হিসেবে কাজ করে। পিয়ার্স প্যাচেস কি, এটা সলিটারি লিম্ফয়েড ফলিকল, এগুলো থাকে হচ্ছে আমাদের আইলিয়ামে, টার্মিনাল আইলিয়ামে। যখন এই বয়সে 5 থেকে 10 বছর, সাধারণত উইনিং, মাসে সাধারণত উইনিং হয়, অর্থাৎ একটা বাচ্চা বাইরের খাবার খাওয়া শুরু করে,
বাইরের খাবার খাওয়ার পরে তার কিন্তু গ্যাস্ট্রোএন্টারাইটিস হওয়ার চান্সটা অনেক বেশি। সো যখন বাইরে একটা খাবার হইলো, তাকে একটা প্যাথোজেন কোনো কারণে গেল, তখন এখানকার লিম্ফয়েড ফলিকল গুলো বড় হয়ে যায়, অর্থাৎ পেয়ার্স প্যাচেস গুলো টার্মিনাল আইলেমে বড় হয়ে যাবে। বড় হলে কি হবে, এই জায়গায় অ্যাবনর্মাল মুভমেন্ট হবে, ফলে এখানে ইন্টারসেপশন হওয়ার চান্সটা অনেক বেশি। তাহলে যে কথাটা মনে রাখতে হবে, একেবারে ইনফ্যান্ট যাদের 1 বছরের কম, তাদের মোস্ট ইম্পর্টেন্ট প্যাথোলজিক্যাল লিড পয়েন্ট এটা হচ্ছে পেয়ার্স প্যাচেস। এটা হচ্ছে প্রথম পয়েন্ট মনে রাখতে হবে। দ্বিতীয়ত, যারা হচ্ছে চিলড্রেন, তাদের ক্ষেত্রে অর্থাৎ একটু বয়সে ইনফ্যান্টের পরে, সেখানে মিকলস ডাইভার্টিকুলাম, এটা অবশ্যই একটা ইম্পর্টেন্ট। মিকলস ডাইভার্টিকুলাম নিয়ে তো আমাদের এফসিপিএস পার্ট 1 বা এমআরসিএস অনেক প্রশ্ন আসে, সেটা তো আমাদেরকে পড়তেই হবে। তারপর কোনো কারণে পলিপ থাকলো, কোনো কারণে কোনো লুপে পলিপ থাকলো, জিআইটির লুপে, সেক্ষেত্রে সেটা প্যাথোলজিক্যাল লিড পয়েন্ট হিসেবে কাজ করে। ডুপ্লিকেশন অফ দ্য গাট, কোনো কারণে ডুপ্লিকেশন থাকলো। হেনক্সোলিন পারপুরাতেও আমাদের অনেক বেশি, পারপিউরা, হেনক্সোলিন পারপিউরাতেও অনেক বেশি এরকম ফিচার আসে। ঠিক আছে, কারণ হেনক্সোলিন পারপুরাতে গ্যাস্ট্রোএন্টারাইটিস হয়, ফলে গ্যাস্ট্রোএন্টারাইটিস যেহেতু হয়, সেটাও একটা প্যাথোলজিক্যাল লিড পয়েন্ট হিসেবে কাজ করে। এছাড়া অ্যাপেন্ডিক্স নিজেও একটা প্যাথোলজিক্যাল লিড পয়েন্ট হিসেবে কাজ করে। ঠিক আছে, তারপরে আফটার দ্য এজ অফ 2 years a pathological lead point is found at least 1/3 of the affected children। তার মানে আমরা যে দেখলাম, ছোট বাচ্চাদের ক্ষেত্রে 90% ক্ষেত্রে ইডিওপ্যাথিক, 10% ক্ষেত্রে প্যাথোলজিক্যাল লিড পয়েন্ট পাওয়া যায়। সেই 10% এর মধ্যে আবার গুরুত্বপূর্ণ হচ্ছে পেয়ার্স প্যাচেস। ঠিক সেভাবে আমরা দেখলাম যে চিলড্রেনের ক্ষেত্রে প্রায় 1/3 ক্ষেত্রে, মানে ইনফ্যান্টের যে রেশিওটা কিন্তু বাড়ছে। 1/3 ক্ষেত্রে আমরা প্যাথোলজিক্যাল একটা লিড পয়েন্ট পাই। লিড পয়েন্ট গুলোর মধ্যে মিকলস ডাইভার্টিকুলাম মনে রাখতে হবে, পলিপ, এগুলো বেশি করে মনে রাখতে হবে, এগুলো পরীক্ষায় আসে। আর অ্যাডাল্টের ক্ষেত্রে একটা প্রাপ্তবয়স্ক মানুষের যদি ইন্টারসেপশন হয়, তাহলে অবশ্যই তার অলমোস্ট ইনভেরিয়েবলি, মানে সবগুলো কেসেই একটা প্যাথোলজিক্যাল লিড পয়েন্ট থাকবে। এসব ক্ষেত্রে মূলত পলিপের ক্ষেত্রে, পর্জিগার সিনড্রোমের ক্ষেত্রে যে হেমাটোমেটাস পলিপ পাওয়া যায়, পর্জিগার সিনড্রোমে, এটাও গুরুত্বপূর্ণ আমাদের বহুত এমআরসিএস এর জন্য, এবং এফসিপিএস থেকে টুকটাক প্রশ্ন আসে। এবং সাবমিউকোজাল লিউপোমা বা আদার টিউমার হলে সেগুলো প্যাথোলজিক্যাল লিড পয়েন্ট হিসেবে কাজ করে। ঠিক আছে, এখন হচ্ছে আমাদের প্রথমে তার মানে আমরা একটা প্যাথোলজি সম্পর্কে পড়লাম, সংজ্ঞা পড়লাম, তারপর প্যাথোলজি সম্পর্কে পড়লাম। এখন রেশিওটা, টাইপস অফ ইন্টারসেপশন ইন চিলড্রেন, চিলড্রেনের কি কি ধরনের ইন্টারসেপশন হয়, এই রেশিওটা পরীক্ষা অনেক বেশি আসে, বিশেষ করে এফসিপিএস পার্ট 1-এ। আমরা জানি চাইল্ডের ক্ষেত্রে মোস্ট কমন ভ্যারাইটি হচ্ছে ইলিওকোলিক ইন্টারসেপশন। তাহলে ইলিওকোলিক ইন্টারসেপশন হচ্ছে মোস্ট কমন ভ্যারাইটি চাইল্ডের ক্ষেত্রে। ঠিক আছে, তাহলে এটা আমাদের মনে রাখতে হবে। আর অ্যাডাল্টের ক্ষেত্রে মোস্ট কমন ভ্যারাইটি হচ্ছে কোলোকোলিক। তাহলে এটা আলাদা করে অ্যাডাল্টের ক্ষেত্রে যদি বলে স্পষ্ট করে, তাহলে মোস্ট কমন ভ্যারাইটি কোলোকোলিক। আর ওভারঅল যদি কোনো কিছু উল্লেখ না করে দেয়, চাইল্ড বা অ্যাডাল্ট, সেক্ষেত্রে ইলিওকোলিকটা হচ্ছে মোস্ট কমন ভ্যারাইটি। তাহলে এখানে মনে রাখার একটা উপায়, সেটা হচ্ছে ইলিওকোলিক, একটা হচ্ছে পেয়ার্স প্যাচেস থাকে আইলিয়ামে, ফলে সেখানে ইন্টারসেপশনটা বেশি হয়। তারপর হচ্ছে মিকলস ডাইভার্টিকুলাম, এটাও আইলিয়ামে থাকে, সো এখানে ইন্টারসেপশন বেশি হয়। এই প্যাথোলজিক্যাল লিড পয়েন্ট গুলো দিয়েও আপনি কিন্তু মনে রাখতে পারেন। তারপর ক্লিনিক্যাল ফিচার, আসলে একটা ইন্টারসেপশন কি ধরনের ক্লিনিক্যাল ফিচার নিয়ে আসতে পারে। এক তো আমাদের একটা অ্যাডাল্ট পার্সন যদি ইন্টারসেপশনে আক্রান্ত হয়, তাহলে তো অবশ্যই সে অ্যাকিউট ইন্টেস্টিনাল অবস্ট্রাকশনের যে ফিচার গুলো আছে সেগুলো নিয়ে আসবে। চাইল্ডের ক্ষেত্রে কিছু ভেরিয়েশন আছে, যেহেতু আমরা পড়লাম চাইল্ডের ক্ষেত্রে ইন্টারসেপশনটা বেশি কমন, সেক্ষেত্রে কিছু ফিচার আছে যেগুলো আমাদেরকে পড়তে হবে। The classic presentation of interception is with the episodes of screaming and drawing up of the legs। তার মানে বাচ্চা কি করবে, প্রিভিয়াসলি ওয়েল মেল ইনফ্যান্ট, মানে বাচ্চাদের ক্ষেত্রে এটা বেশি হয়, মেল ইনফ্যান্টদের ক্ষেত্রে, সে একেবারে নর্মাল থাকবে, তারপরে হঠাৎ করে কান্নাকাটি শুরু করবে এবং ড্রয়িং আপ অফ দ্য লেগস, পা গুলো ভাঁজ করে নেবে। তারপর কি, তারপরে দেখা যাবে যে ইয়া থাকবে, আপনার অ্যাটাকটা রিপিটেডলি হবে, কিছু সময় থাকবে, আবার বাচ্চা ঠিক হয়ে যাবে, কিছু সময় থাকবে, আবার ঠিক হয়ে যাবে। ডিউরিং অ্যাটাকস দ্য চাইল্ড অ্যাপিয়ার্স পেল অ্যান্ড বিটুইন এপিসোডস দে আর লিস্টলেস। তাহলে কি এখানে মনে রাখতে হবে, যে যখন বাচ্চাগুলো কোনো অ্যাটাকের মধ্যে থাকবে, তখন তো একেবারে খুবই কান্নাকাটি, স্ক্রিমিং করবে, ড্রয়িং আপ লেগস করবে, এবং বাচ্চাগুলো এর মাঝামাঝি অবস্থায় আবার স্বাভাবিক থাকবে, এবং পেল, মনে হচ্ছে অনেক ক্লান্ত হয়ে গেছে, অনেক পরিশ্রম করলে যেরকম আমরা ক্লান্ত হয়ে যায়, ঠিক সেরকম হয়ে যাবে।
ঠিক আছে। সো ইন্টারসেপশনের জন্য একটা সহজ কথা, যেটা আমাদের মেন্টররা বলতো যে বাচ্চা রোতা হ্যায় বাচ্চা সোতা হ্যায়, অর্থাৎ বাচ্চা একবার ঘুমাচ্ছে, একবার উম, খুবই কান্নাকাটি করতেছে, একবার ঘুমাচ্ছে খুবই কান্নাকাটি করতেছে, এরকম ধরনের সিমটম মোটামুটি আসে। তারপর ভমিটিং প্রেজেন্ট থাকতে পারে, নাও থাকতে পারে, বাট বিকামস কনসপিকুয়াস, মানে এবং বাইলিস্টেন উইথ টাইম, পরবর্তীতে অনেক বেশি পরিমাণে এবং অনেক বাইলিস্টেন থাকতে পারে। ঠিক আছে, ভমিটিং এর ফিচারও থাকতে পারে। প্রথমত হচ্ছে বাচ্চার স্টুল নর্মাল থাকে, কারণ সেই ইন্টারসেপশন হয়েছে ইলিওকোলিক লেভেলে, সেখানে স্টুল নর্মাল থাকতে পারে, কিন্তু লেটার সেখানে দেখা যাবে যে ব্লাড, মিউকাস এগুলো মিক্সড হয়ে গেছে স্টুলের সাথে। এখানে হচ্ছে ওয়েট কারেন্ট জেলি স্টুল হতে পারে, ঠিক আছে, ইন্টারসেপশনে। তাহলে এই কথাটা আমাদের মাথার মধ্যে রাখতে হবে, পরবর্তীতে সেখানে রেড কারেন্ট জেলি স্টুল হতে পারে। তাহলে বাচ্চার ক্ষেত্রে আমরা কি কি মনে রাখবো? বাচ্চা কানবে, আবার স্বাভাবিক হবে। আর যখন কানবে, কান্নাটা অনেক হাই পিচ কান্না হবে, বাচ্চা হাত পা ভাঁজ করে নিবে, এবং প্রথম দিকে তার নর্মাল স্টুল যাইতে পারে, পরবর্তীতে রেড কারেন্ট জেলি স্টুল যাইতে পারে। এরপরে আরো কিছু কিছু কথা আছে যে যখন আম, ইয়া হবে, একটা গাঁট আরেকটা গাঁটের মধ্যে ঢুকে যাবে, তখন দেখা যাবে যে ফিজিক্যাল এক্সামিনেশন করলে খুব ইনিশিয়ালি ডিস্টেন্ডেড পাবো না আমরা, যখন পেরিটোনিটিস ডেভেলপ করেনি, এখনো কোনো গাঁটে পারফোরেশন হয়নি, সেসব ক্ষেত্রে দেখা যাবে যে আমরা খুব বেশি ডিস্টেন্ডেড পাবো না, কিন্তু একটা পালপেশন, একটা হার্ডেন একটা লাম্প পাবো। তাহলে একটা গাঁট যখন আরেকটা গাঁটের মধ্যে ঢুকে যাচ্ছে, তখন এটা একটা মানে কি বলবো, এটা যদি এই গাঁট এখানে ঢুকে যায়, এটা একটা লাম্প হিসেবে আমরা পালপেশনে পাবো, বাইরে থেকে দেখা যাবে একটা হার্ডের লাম্পস, ঠিক আছে, পাওয়া যাবে। এবং আমাদের যেহেতু ইলিওকোলিক ইন্টারসেপশনে কোলন থাকে, হচ্ছে সিকাম থাকে একেবারে আমাদের ইয়াতে, কি বলে, রাইট ইলেক ফোসাতে, ফলে সেই রাইট ইলেক ফোসাটা একদম ফাঁকা হয়ে যাবে। এটাকে বলা হচ্ছে দ্য সাইন অফ ড্যান্স, ঠিক আছে। তাহলে দেয়ার মে বি অ্যাসোসিয়েটেড ফিলিং অফ এমটিনেস ইন দ্য রাইট ইলেক ফোসা। তাহলে এই কথাটা মাথার মধ্যে রাখতে হবে। রেকটাল এক্সামিনেশনে আমরা তো বললাম ইনিশিয়ালি সেখানে ব্লাড নাও থাকতে পারে, কিন্তু আমরা পরবর্তীতে এখানে ব্লাড পাওয়া যাবে, যেহেতু রেড কারেন্ট জেলি স্টুল হয়, সেখানে ব্লাড স্টেন্ট আমরা মিউকাস পাবো রেকটাল এক্সামিনেশনে। তাহলে এই পয়েন্টটাও অনেক বেশি গুরুত্বপূর্ণ, যেটা আমাদেরকে মনে রাখতে হবে, ঠিক আছে। তাহলে এখানে কখনো যদি এক্সটেন্সিভ ইলিওকোলিক বা কোলোকোলিক ইন্টারসেপশন হয়, তখন আমরা একটা মাস পাইতে পারি আর ডিজিটাল এক্সামিনেশনে বা প্যারালেক্টাল এক্সামিনেশনে, ঠিক আছে। সো এটা খুবই গুরুত্বপূর্ণ ছোট বাচ্চাদের ক্ষেত্রে। এরকম একটা সসেস শেপ লাম্প পাওয়া যায়, সসেস শেপ লাম্প, এটা কনকেভিটি টুয়ার্ডস দ্য আম্বিলিকাস, এই লাম্পটার কনকেভিটি হবে কি আম্বিলিকাসের দিকে, ঠিক আছে। এটা সসেস শেপ লাম্প, এটার ইয়া হবে আম্বিলিকাসের দিকে কনকেভিটিটা, এটা একটা গুরুত্বপূর্ণ। তাহলে ছোট বাচ্চাদের ক্ষেত্রে আমরা অ্যাবডোমেন ডিস্টেন্ডেড পাচ্ছি না, তার সিমটম গুলো নিয়ে বলছি, ফিজিক্যাল সাইনগুলোর মধ্যে আমরা বলছি যে সাইন অফ ড্যান্স পাবো, রাইট ইলিয়াক ফোসাটা ফাঁকা পাবো, এবং হচ্ছে একটা মাস পাবো, মাসের কনকেভিটি টুয়ার্ডস দ্য আম্বিলিকাস থাকবে। তাহলে এই কয়েকটা কথা আমাদেরকে কিন্তু খুব ভালো করে মনে রাখতে হবে। তারপর যে পয়েন্টটা আমি বলতে চাচ্ছি সেখানে হচ্ছে কারণ বড়দের ক্ষেত্রে আমাদের অ্যাকিউট ইন্টেস্টাইনাল অবস্ট্রাকশনের ফিচার থাকবে। সেটার মধ্যে কি কি থাকবে? অ্যাবডোমিনাল পেইন থাকবে, পেইনের পরে তারপর এখানে ডিস্টেনশন থাকবে, ঠিক আছে। তারপর হচ্ছে ভমিটিং, তারপর অ্যাবসলিউট কনস্টিপেশন, অর্থাৎ ফ্ল্যাটাসও পাস হবে না, ফেসেসও পাস হবে না। এটা অ্যাকিউট ইন্টেস্টাইনাল ফিচার আমরা সবাই জানি, ঠিক না? এছাড়া আদার আদার কি কি অ্যাডাল্টের ক্ষেত্রে ম্যানিফেস্টেশন থাকবে? তার ডিহাইড্রেশন থাকতে পারে, অবশ্যই থাকবে যখন পেরিটোনিটিস হয়, যে ডেভেলপ করবে, আর থার্ড স্পেস লস হবে, হাইপোক্যালিমিয়া থাকবে, অবশ্যই হাইপোক্যালিমিয়া এই কারণে থাকতে পারে যে হাইপোক্যালিমিয়া গাটের পেরিস্টালসিস কমে যায়, এই কারণে ইন্টারসেপশন ডেভেলপ করতে পারে। পাইরেক্সিয়া থাকতে পারে, পাইরেক্সিয়া জ্বর, যখন পেরিটোনিটিস হয়ে সেপসিস ডেভেলপ করবে তখন পাইরেক্সিয়া থাকবে। অ্যাবডোমিনাল টেন্ডারনেস অবশ্যই বললাম। বাওয়েল সাউন্ড, অ্যাডাল্টের ক্ষেত্রে আমরা যখন ইন্টেস্টাইনাল অবস্ট্রাকশনের বাওয়েল সাউন্ড কিন্তু পরবর্তীতে অ্যাবসেন্ট পাই, প্রথমের দিকে কিন্তু হাই পিচড বাওয়েল সাউন্ড, এই কথাটা একদম মাথার মধ্যে রাখবেন, ঠিক আছে। তাহলে আমরা ইন্টেস্টাইনাল অবস্ট্রাকশন আমাদের অ্যাকিউটলি প্রেজেন্ট করলে প্রথমে আমরা কি পাবো? হাই পিচড বাওয়েল সাউন্ড পাবো, হাই পিচড বাওয়েল সাউন্ড পাবো। তারপর হচ্ছে এটাই মেনলি মাস মেজরিটিতে পাওয়া যায়, মানে এত দেরিতে তো আমাদের কাছে পেশেন্ট আসে না, কারণ ব্যথাটা অনেক বেশি হয়। নর্মাল যদি সাউন্ড পাওয়া যায় তাহলে বোঝা যাবে ইন্টেস্টাইনাল অবস্ট্রাকশন নাই, ঠিক আছে। আরেকটা হচ্ছে যে আমাদের পরবর্তীতে সেখানে স্ক্যান্টি সাউন্ড, অর্থাৎ বাওয়েল সাউন্ড আস্তে আস্তে কমতে থাকে, তারপরে সেখানে হচ্ছে আমাদের অ্যাবসেন্ট হয়ে যেতে পারে বাওয়েল সাউন্ডটা। এই কথাগুলো আমরা মাথার মধ্যে রাখবো, ঠিক আছে।
আর তারপরে আমাদের একটা ইনভেস্টিগেশন করলে আমরা কোন কোন ক্ষেত্রে ইনভেস্টিগেশন করবো, যদি দেখি বাচ্চার ক্ষেত্রে খুব বেশি সিভিয়ারিটি নাই, সিমটমের ক্ষেত্রে এখনো হেমোডাইনামিকলি স্টেবল আছে পেশেন্ট, সেক্ষেত্রে আমরা ইনভেস্টিগেশন করি। এসব ক্ষেত্রে মূলত আমাদের এক্সরেটাই মিনস কমন ইন্টেস্টাইনাল অবস্ট্রাকশনের ক্ষেত্রে এক্সরেটা মেইন কমন একটা ইনভেস্টিগেশন। এখানে আমরা লার্জ বাউলে অবস্ট্রাকশন হলে কি হয়, স্মল বাউলে অবস্ট্রাকশন হলে কি হয়, এগুলো আমরা কিন্তু জানি, ঠিক আছে। যেমন এখানে দেখুন দেখা আছে যে স্মল বাউল অবস্ট্রাকশনে আমাদের হচ্ছে সেন্ট্রালি থাকবে, ঠিক না, সেন্ট্রালি থাকবে স্মল বাউল, যেহেতু সেন্ট্রালি থাকে আইলিয়াম আর হচ্ছে জেজুনাম, সেগুলো হচ্ছে ডিস্টেন্ডেড বাউল যে লুপ পাবো আমরা, সেটা কোথায় পাবো, সেটা আমরা সেন্ট্রালি পাবো, ঠিক আছে, সেন্ট্রালি পাবো। এবং আমাদের এরা থাকবে ট্রান্সভার্সলি, এটা আমরা ছবি দেখাবো, আমরা গার্ড গুলো ট্রান্সভার্সলি থাকবে। জেজুনামের ক্ষেত্রে আমাদের গুরুত্বপূর্ণ হচ্ছে ভালভুলি কনিভেন্টিস। আমরা জানি জেজুনাম এবং আইলিয়ামে সার্কুলার যে মিউকাস, সার্কুলার হচ্ছে মিউকাস ফোল থাকে, অর্থাৎ এরকম করে মিউকাস ফোল থাকে। তো জেজুনামের ক্ষেত্রে এই মিউকাস ফোল গুলো অনেক বড় বড়, একদম পুরো লোমেন বরাবরই থাকে, এরকম বড় বড় এবং পুরো লোমেন বরাবরই থাকে। ফলে আমরা যখন এই জেজুনামে অবস্ট্রাকশন হবে কোনো কারণে, তখন আমরা এরকম ভালভুলি কনভেন্টিস গুলো অনেক বড় বড় পাবো, এটা একদম এক্সট্রাতে খুব সুন্দরভাবে দেখা যায়, ঠিক আছে। এই জন্য এই জিনিসগুলোকে দেখায় স্টেপলার প্যাটার্ন বা হচ্ছে গিভিং এ কনসার্টিনা, ঠিক আছে, একটা স্টেপলার প্যাটার্ন একটা ইয়া দেখা যাবে, এটা আমরা পড়বো, ঠিক আছে। আইলিয়ামে স্পষ্ট এরকম কোনো ফিচার দেখা যায় না। আর যখন সিকাম বা লার্জ বাউল অবস্ট্রাকশন হবে, তখন সিকামের ক্ষেত্রে আমাদের হস্টাল ফ্লোর গুলো বোঝা যায় না, কিন্তু আমাদের লার্জ বাউলের ক্ষেত্রে হস্টাল ফ্লোর গুলো ভালো করে বোঝা যায়, সার্কুলেশন বা হস্টেশন এগুলো খুব ভালোভাবে বোঝা যায়। এবং লার্জ বাউল কি থাকে, পেরিফেরালি থাকে, ডিস্টেন্ডেড গার্ড গুলো কি হবে, পেরিফেরালি থাকবে, ঠিক আছে, এই কথাগুলো মনে রাখতে হবে। তাহলে এই রেডিওগ্রাফের মাধ্যমে আমরা মেইনলি ডায়াগনোসিস করতে পারি। এটা সুন্দর করে দেখেন, আমাদের যে জোনাল অবস্ট্রাকশনটা দেখা যাচ্ছে, এখানে যে জোনাল অবস্ট্রাকশনে দেখেন ভিতরে ভিতরে কিন্তু আমরা এরকম এরকম দাগ দেখতে পাচ্ছি, দেখতে পাচ্ছেন কিনা, ভিতরে ভিতরে আমরা কিন্তু দাগ দেখতে পাচ্ছি, এগুলোই ভলভুলি কনিভেন্টিস, ঠিক আছে। তাহলে ভলভুলি কনিভেন্টিস এরকম করে দেখা যাচ্ছে একদম স্মল বাউল অবস্ট্রাকশনে, এবং এটা একদম স্টেবলাইজার প্যাটার্ন, একদম সিঁড়ির মতো করে, হ্যাঁ, এটা আমরা একটু মনে রাখবো। আর লার্জ বাউলে হচ্ছে আমাদের লার্জ বাউলটা এটা সিগময়েড অবস্ট্রাকশনে একদম দেখা যাচ্ছে ডিস্টেন্ডেড একটা সিগময়েড কোলন, ঠিক আছে। তাহলে পেরিফেরালি আমাদের যদি ডিস্টেন্ডেড লুপ থাকে, সেটাকে হচ্ছে লার্জ বাউল অবস্ট্রাকশনের মধ্যে আমাদের ফেলাতে হবে। সো এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ পাঠনের ক্ষেত্রে এবং আমাদের এমআরসিএস এর ক্ষেত্রে আমাদের রেডিওলজিক্যাল ফিচার গুলো, ঠিক আছে। তারপর ট্রিটমেন্ট অফ দ্য ইন্টারসেপশন, এখানে ইন্টারসেপশনে আমরা কি কি ট্রিটমেন্ট করি, এগুলো খুবই গুরুত্বপূর্ণ। হ্যাঁ, এখন একটা অ্যাডাল্টের ক্ষেত্রে আমরা বললাম যে প্যাথোলজিক্যাল লিড পয়েন্ট থাকবে ম্যাক্সিমাম ক্ষেত্রে। তো এখন একটা অ্যাডাল্ট পেশেন্ট থাকলে আমাদের প্যাথোলজিক্যাল লিড পয়েন্টকে তো অবশ্যই গুরুত্ব দিতে হবে। তার মানে যেই কারণে তার ইন্টারসেপশন হয়েছে, সেই কারণটাকে যদি আমরা মোকাবেলা করতে না পারি, তাহলে তো আলটিমেটলি কোনো ট্রিটমেন্ট করে লাভ নাই। কিন্তু চিলড্রেনের ক্ষেত্রে 90% ক্ষেত্রে যেহেতু ইডিওপ্যাথিক হয়, আমাদের ক্ষেত্রে মনে রাখতে হবে ট্রিটমেন্ট অফ ইন্টারসেপশনে আমাদের হচ্ছে ইনফ্যান্টের ক্ষেত্রে ইলিওকোলিক ইন্টারসেপশন হয়, এখানে আমাদের চিন্তা করতে হবে যে কনজারভেটিভ ম্যানেজমেন্টে। 90% ক্ষেত্রেই যেহেতু আমাদের ইডিওপ্যাথিক হয়, আমাদের কনজারভেটিভ ম্যানেজমেন্টে যেতে হবে বাচ্চাদের ক্ষেত্রে। তো এগুলোর কিছু ব্যতিক্রম আছে, সেগুলো আমরা আজকে পরে ফেলবো। তো আমাদেরকে প্রথমে একটা পেশেন্ট আসলে আমাদের কি করতে হবে, রিসাসিটেশন করতে হবে। পেশেন্টকে রিসাসিটেশন করার পরে আমরা ইন্টারভেনাস ফ্লুইড, যেহেতু থার্ড স্পেস লস হবে, ইন্টারভেনাস ফ্লুইড দিব, তারপর ব্রড স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক দিব, এবং নেজোগ্যাস্ট্রিক ড্রেনেজ অবশ্যই ডিকম্পেনসেশন অফ দা ডিকম্পেন্স করতে হবে আমাদের স্টোমাকে, জিআইটি কে, ঠিক আছে, যাতে তাদের লোডটা কমে যায়, ঠিক আছে। সো এখানে নেজোগ্যাস্ট্রিক ব্রড স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক, তারপর ইন্টারভেনাস ফ্লুইড এগুলো দিতে হবে। তারপর আমরা নন অপারেটিভ রিডাকশন করার চেষ্টা করব ইয়ার বা বেরিয়াম এনিমা ইউজ করে, ঠিক আছে। তাহলে আমরা ইনসাফলেশন করে পাররেক্টালি এয়ার ইনসাফলেশন করে বা হচ্ছে আমাদের বেরিয়াম এনএমএ ইউজ করে আমরা সেটাকে রিডাকশন করার চেষ্টা করব। তারপরে বোঝা যাচ্ছে যে সাকসেসফুল রিডাকশন ক্যান অনলি বি অ্যাকসেপ্টেড ইফ দেয়ার ইজ ফ্রি রিফ্লাক্স অফ এয়ার অ্যান্ড বেরিয়াম ইনটু দ্য স্মল বাউল। দেখা যাচ্ছে যদি আমাদের এই যে আমরা ইয়ার ইনসাফলেশন করছি বা বেরিয়াম এনেমা দিচ্ছি, যদি স্মল গার্ড একদম ফ্রি এনেমা চলে যাচ্ছে বা ইয়ার চলে যাচ্ছে, তখন বুঝতে পারবো যে আমাদের সাকসেসফুল রিডাকশন হয়েছে। এর সাথে সাথে আমার যে সিমটম গুলো আছে সেগুলোকে রিজলিউশন হইতে হবে। চাইল্ডের ক্ষেত্রে সিমটম কি কি হয়, অ্যাডাল্টের ক্ষেত্রে সিমটম কি কি হয়, সেগুলো আমরা পড়লাম। তার মানে ট্রিটমেন্টের উদ্দেশ্য আমাকে পেশেন্টকে রিসাসিটেশন করা, ইন্টারভেনাস ফ্লুইড দেওয়া, ব্রড স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক দেওয়া, এনজি টিউব দেওয়া। এর সাথে সাথে আমাদের ইয়াকে আমরা নন অপারেটিভ রিডাকশন করার চেষ্টা করব।
ইয়ার ইনসাফলেশন করে বা বেরিয়াম এনিমা করে সেটা নন অপারেটিভ ম্যানেজমেন্ট করার চেষ্টা করব। কখন এই যে আমরা ইয়ার সাপ্লেশন করলাম বা বেরিয়াম এনিমা দিলাম, তখন আমরা বলবো যে হ্যাঁ আমার রিডাকশন হয়ে গেছে। সেটা কি, যে আমার সাইন সিমটম গুলোকে কমে যেতে হবে, সাইন সিমটম গুলো কমে যেতে হবে, এর সাথে কি আমাদের রিফ্লাক্স অফ এয়ার বেরিয়াম ইনটু দ্য স্মল বাউল, এখানে রিফ্লাক্স হতে হবে। ঠিক আছে, সো এটা একটা গুরুত্বপূর্ণ। আর এখানে দেখেন ইন এক্সপিরিয়েন্স ইউনিটস মোর দেন 70% ইন্টারসেপশন ক্যান বি রিডিউস নন অপারেটিভলি। ঠিক আছে, তাহলে 70% ক্ষেত্রে নন অপারেটিভ ইয়ে করা যায়। সো এখন আমাদের কোনো কারণে আমার যদি স্ট্রেঙ্গুলেটেড বাওয়েল থাকে এবং প্যাথোলজিক্যাল লিড পয়েন্ট আমার জানা থাকে, তাহলে আমরা এখানে নন অপারেটিভ মেজারে যাব না। আমরা যদি বাউল স্ট্রাঙ্গুলেশন অলরেডি সাইন পেয়ে যায় এবং প্যাথোলজিক্যাল লিড পয়েন্ট পাই, তাহলে নন অপারেটিভ ডিরেকশনে যাব না। এবং পারফোরেশন অনেক কম হয় সাধারণত, অনেক দেরিতে নেক্রোসিস হয় যেহেতু, এই জন্য পারফোরেশনটা অনেক কম হয়। এবং কন্ট্রা ইন্ডিকেশন কি, তাহলে আমার নন অপারেটিভ ম্যানেজমেন্টের এটা খুবই গুরুত্বপূর্ণ। এটা আমাদের এমার্জেন্সি অনেক বেশি পরীক্ষায় আসে। কখন আমরা একটা পেশেন্টের এরকম বাচ্চার ক্ষেত্রে মনে করেন যে ইন্টারসেপশনের ফিচার দিয়ে দিছে যে এই ফিচার আছে, সো তখন আপনি কখন তার কন্ট্রাইন্ডিকেশন যে আপনি নন অপারেটিভ ম্যানেজমেন্টে যাবেন না। অলরেডি কিন্তু আমরা বলেই ফেলছি যে ম্যাক্সিমাম ক্ষেত্রে বাচ্চাদের ক্ষেত্রে আমরা নন অপারেটিভ মেজারেই যাব, কারণ বাচ্চাদের ক্ষেত্রে ইনফ্যান্টের ক্ষেত্রে প্রায় 90%, আর মানে চাইল্ড যেগুলো 2 থেকে 5 বছরের মধ্যে প্রায় 70% হচ্ছে ইডিওপ্যাথিক হয়। সো আমরা এখানে নন অপারেটিভ মেজারে যাব। কিন্তু কোনো কারণে যদি এরকম কোনো সাইন সিমটম থাকে, বাচ্চার ক্ষেত্রে পেরিটোনাইটিসের ফিচার, যেমন আমরা দেখলাম বাচ্চাদের ক্ষেত্রে অ্যাবডোমিনাল ডিস্টেনশন আর প্রথমের দিকে আমরা পাবো না, তাহলে কোনো কারণে যদি অ্যাবডোমিনাল ডিস্টেনশন পাই, পেরিটোনাইটিসের ফিচার পাই, বা আমাদের হচ্ছে পালস রেট বাচ্চা শকে চলে যাচ্ছে, প্রোফাউন্ড শকে চলে যাচ্ছে, বা আমাদের কোনো কারণে আমরা হচ্ছে একটা প্যাথোলজিক্যাল লিড পয়েন্ট সম্পর্কে জানতে পারি, ঠিক আছে, যে বাচ্চাটা উইনিং হয়েছে, উইনিং হওয়ার পরে কেবল বাইরে খাবার শুরু করছে, এরপরে তার আছে, তার মানে এখানে পিয়ার্স প্যাচেস এখানে প্যাথোলজিক্যাল লিড পয়েন্ট হিসেবে কাজ করছে, যেটা খুবই অপারেটিভ ম্যানেজমেন্ট না। বা আমি আবার দেখলাম যে একবার হচ্ছে বাচ্চাটার হচ্ছে মিকোস ডাইভার্টিকুলাম ডায়াগনোসিস হয়েছে, বা আমার জানা যে তার মিকোস ডাইভার্টিকুলাম আছে, আগে থেকে জানি, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু একটা পেশেন্ট আমার ইন্টারসেপশন নিয়ে আসলো, তাহলে আমি নন অপারেটিভ ম্যানেজমেন্টে কেন যাব? আমি জানি স্পষ্ট যে একটা প্যাথোলজিক্যাল লিড পয়েন্ট আছে। ঠিক আছে, সো এই কথাগুলো আমরা মনে রাখবো যে কখন কখন আমরা অপারেশনে যাব না, কোনো কারণে যখন আমাদের পেশেন্টের পেরিটোনাইটিস অলরেডি ডেভেলপ করে ফেলছে, বা পারফোরেশনের সাইন সিমটম ডেভেলপ করে ফেলছে, অ্যাবডোমেন ডিস্টেন্ডেড হয়ে পালস রেট হাই হওয়া শুরু করছে, তারপর পেইন, তারপর অ্যাবসোলিউট কনস্টিপেশন, অর্থাৎ এই ফিচারগুলো চলে আসছে। দ্বিতীয়ত হচ্ছে প্যাথোলজিক্যাল লিড পয়েন্ট আমার জানা আছে আগে থেকেই যে এই পেশেন্টের এই প্যাথোলজিক্যাল লিড পয়েন্টটা আছে। তৃতীয়ত হচ্ছে আমার প্রোফাউন্ড শক, পেশেন্ট অলরেডি শকে আছে, তখন আমরা নন অপারেটিভ ম্যানেজমেন্টে যাব না, একেবারেই অপারেটিভ ম্যানেজমেন্টে আমাদের চলে যেতে হবে। এটা খুবই গুরুত্বপূর্ণ কিন্তু, হ্যাঁ, এমআরসিএস এর ক্ষেত্রে। আমাদের এফসিএফএস এর ক্ষেত্রে এই পর্যন্তই আসে, ডায়াগনোসিস পর্যন্তই, যে আমি এক্সরেতে কি কি করলাম, কিন্তু এমার্জেন্সি আমাদের এই ট্রিটমেন্টটাও কিন্তু আমাদের করতে হয়। ঠিক আছে, তারপরে হচ্ছে আমাদের সার্জারি কখন আমরা করব, তার মানে আমাদের কখন আমরা নন অপারেটিভ ম্যানেজমেন্ট যেমন বেরিয়াম এনিমা দিয়ে আমরা চেষ্টা করছি, কিন্তু নন অপারেটিভ ম্যানেজমেন্ট আমার ফেল হয়েছে। সার্জারি ইজ রিকোয়ার্ড when radiological relation has failed or contraindicated। কন্ট্রাইন্ডিকেটেড কখন, এটা তো আমরা পরেই ফেললাম। ঠিক আছে, তাহলে একটা বাচ্চার ক্ষেত্রে আমার যখন এরকম রিসাসিটেশন করার পরে আমাদের একটা ট্রান্সভার্স রাইট অ্যাবডোমিনাল ইনসেশন দিতে হবে। আমরা জানি বাচ্চাদের ক্ষেত্রে যেহেতু ইলিওকোলিক ভ্যারাইটিটা কমন, এই জন্য ট্রান্সভার্স ইনসেশন বাচ্চাদের ক্ষেত্রে দেওয়া হয়, এভাবে আমাদের অ্যাবডোমেনে অ্যাক্সেস পয়েন্টটা বেড়ে যায়। ঠিক আছে, অ্যাডাল্টের ক্ষেত্রে যেমন আমরা মিডলাইন ইনসেশন দিই, বাচ্চাদের ক্ষেত্রে ট্রান্সভার্স ইনসেশন দিতে হয়। তারপর হচ্ছে রাইট সাইডে দিব, কারণ কি, কারণ ইন্টারসেপশন তো মেইনলি ইলিওকোলিক ভ্যারাইটিতেই হয়, অর্থাৎ রাইট সাইডেই হবে। ঠিক আছে, এবং রাইট আইলেক ফসিতে এই জন্য ইমটি থাকে আমরা জানি। এবং রিডাকশন করার সময় আমাদেরকে খুবই জেন্টলি কম্প্রেশন করতে হবে, অর্থাৎ একটা গার্ড আরেকটা গার্ডের মধ্যে ঢুকে গেছে না, এখানে কিন্তু গার্ডটা ধরে টানাটানি করা যাবে না। মেকিং শিওর নট টু পুল, অর্থাৎ কোনোভাবে গার্ডটাকে ধরে টানাটানি করা যাবে না, জেন্টলি আবার ঢুকে গেছে ওই বরাবরই আবার কম্প্রেশন করে তারপর রিলিফ করতে হবে। ঠিক আছে, কম্প্রেশনটাকে রিলিফ করতে হবে। সো আমি যেহেতু একটা গার্ড আরেকটা গার্ডের মধ্যে ঢুকে গেছে, সেই বরাবরই আবার জেন্টলি কম্প্রেশন করতে হবে। এটা কিন্তু আগে আমি চেষ্টা করব অপারেশনের সময় কিভাবে আমার এই ইন্টারসেপশনটাকে রিলিভ করা যায়। তারপরে আমাদের কোনো প্যাথোলজিক্যাল লিড পয়েন্ট আছে কিনা সেটা খুঁজবো, কোথাও পেরিটোনাইটিস ডেভেলপ করছে কিনা, কোথাও পারফোরেশন ডেভেলপ করছে কিনা, এগুলো সার্চ করব, করে সেই অনুযায়ী অ্যাকর্ডিং ম্যানেজমেন্ট করব। ঠিক আছে,
তাহলে আমাদের এখানে খুবই গুরুত্বপূর্ণ আমাদের সার্জারি কখন আমরা করব আর কখন সার্জারি করব না, এই জিনিসগুলো গুরুত্বপূর্ণ। ইন্টারসেপশনে এই প্রশ্নগুলো কিন্তু খুবই অহরহ আসে। আমি যদি আরেকবার রিভিউ করি সংক্ষেপে, সেটা হলো আমাদের এফসিপিএস পার্ট 1 কি কি লাগে, ইন্টারসেপশনের সংজ্ঞা আমরা পারি, এটার কোনটা কোনটা পয়েন্ট, এটা তো এখানে লাগছে না, এটা আপনার পরবর্তীতে আপনি, হ্যাঁ, আমি এফসিপিএস মিড টার্ম বা আপনি এমআরসিএস এ যদি সরি অসপি যখন দিবেন রেসিডেন্সিতে, তখন হচ্ছে আপনার এগুলো লাগে। আমাদের এফসিপিএস মেইনলি লাগে এজ কতটুক, 5 থেকে 10 মান্থে বেশি হয়, ছোট বাচ্চাদের হয় 90% ক্ষেত্রে ইডিওপ্যাথিক হয়, ছোট বাচ্চাদের ক্ষেত্রে ইনফ্যান্টের ক্ষেত্রে পেয়ার্স প্যাচেস একটা প্যাথোলজিক্যাল লিড পয়েন্ট, চাইল্ডের ক্ষেত্রে মিকোস ডাইভার্টিকুলাম পলিপ ডুপ্লিকেশন এগুলো একটা লিড পয়েন্ট, এবং অ্যাডাল্টের ক্ষেত্রে অলমোস্ট লিড পয়েন্ট থাকেই। পরজেগার পলিপ যখন থাকে, হেমাটোমেটাস পলিপ, তখন সাবমিউকোজাল লিপোমা বা কোনো টিউমারের কারণে এটা হয়। আর মোস্ট কমন ভ্যারাইটি হচ্ছে ইলিওকোলিক 77% ক্ষেত্রে, কোনো কোনো ক্ষেত্রে কোলোকোলিক ভ্যারাইটি অ্যাডাল্টের ক্ষেত্রে কমন। এই দুইটা কথা আমরা মনে রাখবো। তারপর ক্লিনিক্যাল ফিচার বাচ্চাদের ক্ষেত্রে আমরা বললাম যে বাচ্চা রোতা হয়, বাচ্চা সোতা হয়, বাচ্চা একেবারে ভালো থাকে, আবার খুব কান্নাকাটি করে, একদম ড্রয়িং আপ লেগস করে। তারপরে বাচ্চার রেড কারেন্ট জেলি অ্যাপেয়ার্স, স্টুল অ্যাপেয়ার করে কিন্তু একটু পরে অ্যাপেয়ার করে। তারপর বাচ্চাদের ক্ষেত্রে আমরা দেখলাম যে একটা সসেজ শেপ মাস থাকবে কনকেভিটি টুয়ার্ডস দ্য আম্বেলিকাস, এবং রাইট আইলিয়াক ফোসাতে আমাদের কি এমটিনেস থাকবে, এটাকে সাইন অফ ড্যান্স বলে। আর অ্যাডাল্টের ক্ষেত্রে মূলত ইন্টেস্টাইনাল অবস্ট্রাকশনের ফিচার গুলোই থাকবে, পেইন, ডিস্টেনশন, ভমিটিং, কনস্টিপেশন। এছাড়া আরো আমার বাউল সাউন্ডটা হাই পিচ থাকবে প্রথম দিকে, পরবর্তীতে সেটা অ্যাবসেন্ট হয়ে যাবে। রেডিকুলার ফিচারের মধ্যে স্মল গাট অবস্ট্রাকশন হলে কোনটা কোনটা ডিস্টেনশন হবে, লার্জ গাট অবস্ট্রাকশন হলে কোনটা কোনটা ডিস্ট্রাকশন হবে, কোনটা কোনটা ডিস্টেনশন হবে, জেজুনামের অবস্ট্রাকশনে আমরা যে লেডার এফেক্ট পাই সেটা নিয়ে আমরা পড়াশোনা করলাম। এগুলো এফসিপিএস পার্ট 1-এই লাগে। এই পর্যন্তই। আর এমআরসিএস এগুলো লাগার সাথে সাথে পরবর্তীতে ট্রিটমেন্টটাও লাগে। সেটা কি, আমাদের রিসাসিটেশন করতে হবে, ব্রড স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক, আইভি ফ্লুইড, অ্যানালজেসিক, তারপর হচ্ছে এনজি টিউব, এগুলো দিতে হবে। প্রথমে আমরা নন অপারেটিভ রিডাকশন করার চেষ্টা করব বাচ্চাদের ক্ষেত্রে, এয়ার সাপ্রেশন করে বা বেরিয়াম এনেমা দিয়ে। যদি নন অপারেটিভ রিডাকশনে কোনো কারণে সম্ভব না হয়, তাহলে সার্জিক্যাল প্রসিডিউরে যাইতে হবে। এছাড়া কিছু কন্ট্রা ইন্ডিকেশন আছে নন অপারেটিভ ম্যানেজমেন্টের, সেটা তো আমরা বলেই ফেললাম। পেরিটোনাইটিস, পারফোরেশন, প্যাথোলজিক্যাল লিড পয়েন্ট থাকলে বা বাচ্চা শকে থাকলে, ঠিক আছে। আর অ্যাডাল্টের ক্ষেত্রে মেইনলি সার্জারি আমরা ম্যাক্সিমাম ক্ষেত্রেই যাই, কারণ অ্যাডাল্টের ক্ষেত্রে প্যাথোলজিক্যাল লিড পয়েন্ট থাকে। তাহলে সেই লিড পয়েন্টকে অনুসরণ করে আমাকে সেটার কারেকশন করতে হবে। টিউমার থাকলে টিউমারের কারেকশন করতে হবে, তারপর সাবমিউকোজাল লিপোমা থাকলে সেটার কারেকশন করতে হবে, ঠিক আছে। অ্যাডাল্টের ক্ষেত্রে আমরা সার্জিক্যাল প্রসিডিউরে যাই। এবং আমাদের এমআরসিএস এর আসলে অনেক অনেক ভালো মেন্টরদের এখন সমারোহ, আমাদের আগের চেয়ে অনেক বড় মেন্টর প্যানেল, এবং যারা যে বিষয়ে অভিজ্ঞ তারা সেই বিষয়গুলোই ক্লাস নেয়। সাধারণত মনে করেন আমি কোলোরেক্টাল সার্জারি করছি, আমি এই রিলেটেড ক্লাস নেওয়ার চেষ্টা করি, বা একজন ইউরোলজি কোর্স করছে, সেই ইউরোলজি রিলেটেড ক্লাস নেওয়ার চেষ্টা করে, একজন অর্থোপেডিক্স বিশেষজ্ঞ সে সেটার ক্লাস নেওয়ার চেষ্টা করে। ফলে আপনার ছোট ছোট অনেক কনফিউজিং জিনিসগুলো সিদ্ধান্তে আসা কঠিন হয়। এমআরসিএস এ কিন্তু প্রত্যেক ডাইটে এরকম 10, 15টা, 20টা প্রশ্ন থাকে, যেগুলো নিয়ে অনেক কনফিউশন হয় যে আপনি কোন অ্যান্সার করবেন। সেগুলোর জন্য পাস ফেল নির্ভর করে না, কিন্তু আপনি সেগুলো জানলে আপনার কনফিডেন্সটা অনেক ভালো থাকে। এই জন্য বাজারে যে গতানুগতিক একটা পদ্ধতি আছে, যে আমি টু দা পয়েন্ট রিকল পরে পরে এমআরসিএস পাস করার দিন কিন্তু আর নাই। এখন আপনার ক্লিয়ার কনসেপশন থাকতে হবে প্রত্যেকটা বিষয়ে, কারণ আপনার পার্ট এ পাস করা তো আলটিমেট লক্ষ্য না। আপনি যদি ক্লিয়ার কনসেপশন না পারেন, আপনি কিন্তু পার্ট বি পাস করতে পারবেন না। এই কথাটাও কিন্তু আপনার মাথায় রাখতে হবে। এবং আমাদের অনলাইন রেগুলার ব্যাচ, লং ব্যাচ, এগুলো অ্যাভেলেবেল আছে। যারা দূরে আছেন তারা অনলাইন ব্যাচে ভর্তি হন, যারা ঢাকাতেই আছেন সপ্তাহে 1 দিন 2 দিন সময় পাবেন, আপনার লং ব্যাচ রেগুলার ব্যাচ অফলাইনে ভর্তি হন। একটা মেন্টরের সাথে কমিউনিকেশন হলে দেখবেন আপনার পড়া হয়ে গেছে, একদম ক্লাসেই ম্যাক্সিমাম পড়া হয়ে গেছে, ওটা আর পড়া লাগবে না। আপনি শুধু প্রশ্ন সলভ করলেই হবে, মানে এমআরসিএসে কোনো মুখস্থ প্রশ্ন আসে না, সব কনসেপচুয়াল প্রশ্ন। আপনাকে শুধু বুঝে বুঝে পড়তে হবে। আপনি যদি 1 মাস না পড়েও পরীক্ষা দিতে যান, অনেক কিছুই পারবেন, কিন্তু কিন্তু কিছু জিনিস রিভাইজ দিতে হয়, সেগুলো রিভাইজ দিয়ে আপনি যাবেন, তাহলে ম্যাক্সিমাম প্রশ্ন আপনি পারবেন, একবারই পাস করতে পারবেন। কারণ যত দিন যাবে আপনার ব্যস্ততা বাড়বে, এটা খুবই বাস্তবতা। যেমন আমি আগে যেরকম সময় পাইতাম, এখন সেরকম সময় পাইনি, এরকমই হবে। আপনি যতটা দিন যাবে কখনো ফ্রি হবেন না, ব্যস্ত থাকবেনই। এই জন্য আপনার যদি টার্গেট থাকে আপনি এমআরসিএস পার্টে দিবেন, তাহলে অবশ্যই আপনি প্রিপারেশনটা শুরু করে দেন। বাকি যত সমস্যা আছে আমাদের মেন্টররা সব সময় আপনাদের পাশে আছে। এত কোঅর্ডিনাল মেন্টর আপনি কোথাও পাবেন না। আশা করি আপনি হতাশ হবেন না।
ধন্যবাদ সবাইকে যারা পরবর্তীতে ক্লাসটা করবেন বা এখন যুক্ত আছেন। কোনো প্রশ্ন থাকলে করতে পারেন। ফেসবুক লাইভও যারা পরবর্তীতে দেখবেন, আশা করি আপনাদের এই টপিকসটা থেকে কোনো কনফিউশন থাকবে না, যেরকমই প্রশ্ন আসুক আপনি সমাধান করতে পারবেন। প্রশ্ন না থাকলে আমি আজকের সেশনটা এখানে শেষ করছি। ঠিক আছে, আসসালামু আলাইকুম।